জেকা ফাটু রোমান রেইন্সকে হারাতে পারবে না জানতাম, তবে সে যে রোমান রেইন্সের প্রাণটাই একেবারে বের করে নিবে এটা ভাবিনি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে ব্যাকল্যাশ 2026 আর এই ভিডিওতে এই শোটারই সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাকল্যাশ 2026 এর প্রথম ম্যাচ হিসেবেই আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে ম্যাচ দেখতে পাই। প্রথমে এন্ট্রি মারে সেথ রলিন্স, এরপরে পল হেমনকে সাথে নিয়ে সেখানে চলে আসে ব্রন বেকার। দুজনে রিংয়ের মধ্যে আসে, তবে ঠিকঠাক অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হবার আগেই মূলত সেথ রলিন্স ব্রন বেকারের ওপরে অ্যাটাক করে দেয়, আর এমনটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। ব্রন বেকার সেথ রলিন্সের সঙ্গে যা কিছু করেছে, দুজনের মধ্যে যে অ্যাগ্রেশন, দুজনের মধ্যে যে হিট, এরকম কিছু একটা হবে এটা কিন্তু নর্মাল বিষয় ছিল। তো সেথ রলিন্স কিন্তু ম্যাচের শুরুতে ব্রন বেকারের ওপরে অ্যাটাক করে দেয়। বেশ অনেকটা সময় কিন্তু সেথ রলিন্স ব্রন বেকারের ওপরে ডমিনেট করেছে। এরপরে আস্তে আস্তে ব্রন বেকারও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। ব্রন বেকারের কাছ থেকে শুরুতেই আমরা একটা সুপ্লেক্স দেখতে পাই, যেটা ছিল রিংয়ের মধ্যে থেকে টপ রোপের ওপর দিয়ে একেবারে বাইরে ছুঁড়ে মারা সুপ্লেক্স। আর এটা আই থিঙ্ক ব্রন বেকার তার প্রত্যেকটা ম্যাচের মধ্যে এখন ব্যবহার করবে, কারণ এই মুভটা আমরা গত মানডে নাইট রয়ের শোতেও দেখতে পেয়েছি। যাই হোক, এরপর আমরা ব্রন বেকারের কাছ থেকে আরও একটা সুপ্লেক্স দেখতে পাই। দুজনের মধ্যে ফাইট হয়, ব্রন বেকার আপার হ্যান্ড নিয়ে নেয়, আবারও দুইটা সুপ্লেক্স মারে। এরপরে সে টপ রোপের উপরে জাম্প করে উঠে যে একটা ব্রোকেন স্ট্যানার মারে, ওটাই হিট করে। তবে ব্রন বেকার কিন্তু সেথ রলিন্সকে ঠিকঠাকভাবে ক্যাচ করতে পারেনি। তবে সেথ রলিন্স কিন্তু এখানে ভালো মতোই সেল করেছে, মানে ব্রন বেকার যে ঠিক করে ক্যাচ করতে পারেনি এই বিষয়টা কিন্তু সেথ রলিন্স বুঝতে দেয়নি। তো এটার জন্য কিন্তু সেথ রলিন্স অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। সেথ রলিন্সকে তো আর এমনি মডার্ন যুগের বেস্ট প্রফেশনাল রেসলার বলা হয় না, এটার জন্যই বলা হয়। এরপর রিংয়ের মধ্যে আবারও দুইজন ভয়ঙ্কর রকমের ফাইট শুরু করে দেয়। সেথ রলিন্সকে রিং থেকে বের করে দেয় ব্রন বেকার। এরপরে ব্রন বেকার নিজেও রিং থেকে বের হয়ে যায়, রিং সাইডে একটা স্পিয়ার মারার জন্য যায়, তবে ওটারই কাউন্টার করে সেথ রলিন্স একটা সুপার কিক হিট করে দিয়েছে। সিকোয়েন্সটা আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে সেথ রলিন্স ব্রন বেকারকে রিংয়ের মধ্যে নিয়ে এসে সে মূলত স্টম্প পজিশনে যায় এবং স্টম্প হিট করার আগে সে পল হেমনকে একটা ফ্লাইং কিস দিয়েছে। তো আমার কাছে এই সিকোয়েন্সটাও বেশ ভালো লাগছে। তবে সেথ রলিন্স কিন্তু এখানে ঠিকঠাক মতো ব্রন বেকারকে স্টম্প হিট করতে পারে না, কারণ ব্রন বেকার এখানে কাউন্টার করে দিয়ে সে নিজেও একটা স্পিয়ার হিট করার চেষ্টা করেছে। তবে সেথ রলিন্সের স্টম্প কিংবা ব্রন বেকারের স্পিয়ার এই জায়গায় কেউ কিন্তু কারো মুভ ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারেনি, দুজনে এখানে কাউন্টার করে দিয়েছে। এরপর আমরা ব্রন বেকারের কাছ থেকে একটা জাম্পিং ক্লোজ লাইন দেখতে পেয়েছি। এটা ব্রন বেকার আগে ইউজ করতো, বেশ কিছুটা সময় আমরা এই মুভটা দেখতে পাইনি, মানে ওই যে রিং সাইড থেকে শুরু করে একেবারে অ্যানাউন্সার টেবিলের উপরে জাম্প দিয়ে একটা ক্লোজ লাইন। তো এই মুভটা কিন্তু বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে, অনেকটা সময় আমরা এই মুভটা দেখতে পাইনি। এরপর আমরা সেথ রলিন্সের কাছ থেকে ডাবল সুপার কিক দেখতে পাই, একটা পেডিগ্রিউ মেরেছে। এরপরে সে একটা স্টম্পও হিট করেছে, মনে হচ্ছিল যে এখানে হয়তোবা ম্যাচটা শেষ হতে পারে। তবে সেথ রলিন্স এখানে ব্রন বেকারকে পিন করারই সুযোগ পায়নি, কারণ স্টম্প মারার সাথে সাথেই পল হেমন রিং সাইড থেকে একেবারে রিংয়ের উপরে উঠে যায়, রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে, যার জন্য এখানে সেথ রলিন্স ব্রন বেকারকে পিন করতে পারেনি। আর এই ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে সেখানে অস্টিন থিওরি এবং লোগান পল চলে আসে। তবে সেথ রলিন্স স্টিল চেয়ার দিয়ে অস্টিন থিওরি এবং লোগান পল দুজনকেই বেশ ভালো মতোই পিটিয়েছে, এমনকি র্যাম্পের উপর দিয়ে একেবারে ব্যাক স্টেজ পর্যন্ত তাড়া করে পাঠিয়ে দিয়ে এসেছে সেথ রলিন্স। এরপরে সেথ রলিন্স দৌড়ে দৌড়ে র্যাম্পের উপর দিয়ে যখন রিংয়ের মধ্যে ঢোকে, রিংয়ের মধ্যে আসতেই ব্রন বেকার সেথ রলিন্সকে একটা স্পিয়ার মেরে দেয়। এরপরে সে যখন সেকেন্ড টাইম স্পিয়ার মারতে যায়, ওটারই কাউন্টার করে সেথ রলিন্স একটা পেডিগ্রি মেরে দেয়। এরকম সিকোয়েন্স কিন্তু আমরা রোমান রেইন্স এবং সেথ রলিন্সের ম্যাচের মধ্যে দেখতে পেতাম, তো ওটা এবার আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে সেথ রলিন্স সেকেন্ড উপরে উঠে যায় একটা স্টম্প মারার জন্য, সেই স্টম্প মারতে যায়, তবে ওটারই কাউন্টার করে ব্রন বেকার একটা স্পিয়ার মেরে দেয়, পিন হয়ে যায় 1 2 3। ব্রন বেকার এই ম্যাচটা জিতে যায়, সে সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে। তবে এখানে আমরা ব্রনসন রিডের রিটার্ন দেখতে পাইনি। তো ব্রন বেকার এখানে সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে। প্রেডিকশন ভিডিওতে যেমনটা বলেছিলাম যে এই ম্যাচের মধ্যে ব্রন বেকারই জিতবে, তো ব্রন বেকার এখানে সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে।
এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে ট্রিক উইলিয়ামস এবং স্যামি জেনের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। সত্যি কথা বলতে এই ম্যাচটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, আর এটা যে খুব বেশি ভালো ম্যাচ হবে এমনটা আশাও করিনি। যাই হোক, দুজনেই রিংয়ের মধ্যে আছে। অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। স্যামি জেন শুরু থেকেই ট্রিক উইলিয়ামসের ওপরে অ্যাটাক করে। ট্রিক উইলিয়ামসও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। ম্যাচের শুরুর দিকেই স্যামি জেনকে রিংয়ের একটা কর্নারে ফেলে রেখে উপ ড্যাট ট্রিক করতে করতে মারতেছিল, আর অডিয়েন্সদের যে রিয়াকশনটা ছিল আজকে মারাত্মক। মানে আজকের অডিয়েন্সে কিন্তু অসাধারণ রকমের এনার্জেটিক ছিল, যেটা কিন্তু এই শোটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নর্মালি এই শো দেখে বোঝার উপায় নাই যে এটা কোনো ইভেন্ট হচ্ছে, মানডে নাইট র স্ম্যাকডাউনের মতোই সব কিছু ছিল, তবে অডিয়েন্সদের মধ্যে একটু ডিফারেন্স ছিল। মানে অডিয়েন্স আজকে অনেক বেশি এনার্জেটিক ছিল, এটা একটু ডিফারেন্স। তাছাড়া নর্মাল মানডে নাইট র স্ম্যাকডাউন এবং ব্যাকল্যাশের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। যাই হোক, এরপর আমরা দুজনের মধ্যেই ব্যাক টু ব্যাক ফাইট দেখতে পাই। স্যামি জেনের কাছ থেকে আমরা সানসেট ফ্লিপ পাওয়ার বম দেখতে পাই, ব্লু থান্ডার বম হিট করে, এমনকি চিটিং করে স্যামি জেন ক্যান্ডোস্টিক দিয়েও ট্রিক উইলিয়ামসকে মেরেছে। তবে ম্যাচটা শেষ হয়নি। একটা সময় গিয়ে লিল ইয়াতিও চিটিং করে স্যামি জেনকে ক্যান্ডোস্টিক দিয়ে মেরেছে, যেটার আবার রিভেঞ্জও নিয়েছে স্যামি জেন। সে আবার ক্যান্ডোস্টিক দিয়ে রিং সাইডে লিল ইয়াতিকে মেরেছে, একটা স্টিল স্টেপের ওপরে ডিডিও মেরেছে ট্রিক উইলিয়ামসকে, হালুভা কিক করে দিয়েছে রিং সাইডে লিল ইয়াতিকে। দেন রিংয়ের মধ্যে স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে নিয়ে আসে, হালুভা কিকের জন্য যায়, ওটাই কাউন্টার করে ট্রিক উইলিয়ামস ট্রিক শট করে দেয়, পিন করে দেয় 1 2 3। ট্রিক উইলিয়ামস এই ম্যাচের মধ্যে স্যামি জেনকে হারিয়ে দিয়েছে, সাকসেসফুলি সে তার ইউএস চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। প্রেডিকশন ভিডিওতে যেমনটা বলেছিলাম এটাই হয়েছে। তো এখনো পর্যন্ত আমার প্রেডিকশন কিন্তু 100% সঠিক আছে। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। প্রথমেই রিংয়ের মধ্যে আসে মিজ এবং কিটলসন। এরপরে সেখানে ডেনহাউজেন আসে এবং ডেনহাউজেনের এন্ট্রির সময় সেখানে একটা বক্সও রাখা ছিল, যে বক্সটা আমরা গত স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি, মানে ক্লোনিং মেশিন। তো ডেনহাউজেন এসে সেই ক্লোনিং মেশিন থেকে নিজের ক্লোন বের করে, তবে এটার সাইজ কিন্তু একটু ছোট ছিল। তো এই ছোট মিনি হাউজেনকে নিয়েই মূলত ডেনহাউজেন ম্যাচটা স্টার্ট করে। তো অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়, ম্যাচটা শুরু করে মিনি হাউজেন এবং কিটলসন। এই ম্যাচের আমি কি এক্সপ্লেন করবো আমি বুঝতেছি না। মানে ম্যাচটা কিন্তু আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আমি ভেবেছিলাম যে এটা শুধুমাত্র এন্টারটেইনিং একটা ম্যাচ হবে, আমরা ফান দেখতে পাবো। হ্যাঁ, এই ম্যাচের মধ্যে অনেক বেশি ফান হয়েছে, তবে রেসলিংটাও কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল। মিনি হাউজেন এই ম্যাচের মধ্যে কিন্তু অসাধারণ মুভসেট আমাদেরকে দেখিয়েছে। মানে কি বলবো, আউটসাইড ড্রাইভের কথা বলেন কিংবা হারিকেন রানার কথা বলেন, মানে সবকিছুই কিন্তু মিনি হাউজেন আমাদেরকে এই ম্যাচের মধ্যে করে দেখিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো মিজ এবং কিটলসন মানে ওই মিনি হাউজেনের যে মুভ সেটগুলো সেল করেছে, এটা কিন্তু ভাই প্রশংসা করতেই হবে। নেক্সট লেভেলের সেলিং আমাদেরকে মিজ এবং কিটলসন দেখিয়েছে। যাই হোক, এই ম্যাচের মধ্যে ডেনহাউজেন আসে। ডেনহাউজেনও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। ডাব্লিউডাব্লিউতে তার যে কয়টা ম্যাচ হয়েছে তার মধ্যে এই ম্যাচের মধ্যে ডেনহাউজেনের রেসলিং কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। এরপরে কিটলসন এই ম্যাচের মধ্যে মিনি হাউজেনের উপরে ডমিনেট করে, তাকে মারতে মারতে র্যাম্পের ওপর দিয়ে সেই ক্লোনিং মেশিনের মধ্যে ঢুকিয়ে নেয়, মানে যেটার মধ্যে থেকে মিনি হাউজেন বেরিয়েছিল। তো সেই মেশিনটা আবারও রিস্টার্ট হয়ে যায়। এবার এই মেশিনের মধ্যে থেকে অনেকগুলা মিনি হাউজেন বেরিয়ে আসে, ওই যেটা দল বেরিয়ে আসে যেটা আমরা রেসলম্যানিয়া 42-তে দেখতে পেয়েছিলাম। তো সবাই রিংয়ের মধ্যে আসে, কিটলসন মিজকে মারতে থাকে। মানে তারা ওইভাবে ম্যাচের মধ্যে আসে না, তবে প্রথমের দিকে একটু মেরেছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে একটা মজার বিষয় হলো এই যে মিনি হাউজেন এ কিন্তু কিটলসনকে নিজের কাঁধে উঠিয়ে মানে বেশ অনেক কয়টা পাক মেরেছে, চক্কর কেটেছে। তো মানে সে নিজের পাওয়ার দেখিয়েছে। তো এই সিকোয়েন্সটাও কিন্তু আমার কাছে এই ম্যাচের মধ্যে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে আরও একটা ফানি সিকোয়েন্স ছিল, সেটা হলো একটা ফায়ার বক্স ছিল যেটা দিয়ে মূলত আগুন নিভানো হয়। তো এরকম টাইপের একটা বক্স। তো মিজ এটা মূলত ওই মিনি হাউজেনের টিমের উপরে এবং ডেন হাউজেনের উপরে মারার চেষ্টা করে, তবে এই ক্যানন থেকে কিছুই বের হয় না। তবে মিজ যখন এটা নিজের মুখের দিকে করে তখন কিন্তু ধোয়া ধোয়া হয়ে যায়। তো মানে ওই যে কার্জের যে বিষয়টা এটা আমাদেরকে এখানে দেখানো হয়েছে। তো এই সিকোয়েন্সটাও কিন্তু আমার কাছে বেশ ফানি মনে হয়েছে। তবে ওভারঅল শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে ডেনহাউজেন নিজের ফিনিশার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। এটা কিন্তু এক্সপেক্টেড ছিল যে ডেনহাউজেন এই ম্যাচটা জিতবে। আমি প্রেডিকশন ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে যা কিছুই এই ম্যাচের মধ্যে হয়ে যাক না কেন, ডেনহাউজেনের পার্টনারটা যেই হোক না কেন, শেষ পর্যন্ত ডেনহাউজেনের টিমই কিন্তু এই ম্যাচটা জিতবে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেনহাউজেন এবং মিনি হাউজেন কিন্তু মিজ এবং কিটলসনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে।
এরপর আমরা চতুর্থ ম্যাচ হিসেবে ইয়ো স্কাই এবং আসকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। অসাধারণ ক্লাসিক্যাল একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে আসকা এবং ইয়ো স্কাই। আমি কিন্তু প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচটা ব্যাকল্যাশের সব থেকে সেরা ম্যাচ হতে পারে। তো সব থেকে সেরা ম্যাচ হয়েছে কিনা এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তবে আমার কাছে কিন্তু এই ম্যাচটা অসাধারণ লেগেছে। ক্লাসিক্যাল একটা ম্যাচ ছিল এবং একই সঙ্গে এটা কিন্তু টেকনিক্যাল একটা ম্যাচও বলা যায়। তো ইয়ো স্কাই এবং আসকা দুজনেই রিংয়ের মধ্যে আসে। অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয় এবং এই ম্যাচের শুরুতেই আমরা কিন্তু সেখানে লাউড উই ওয়ান্ট কাইরি সেন চ্যান্ট শুনতে পেয়েছি। মানে উই ওয়ান্ট কাইরি এই চ্যান্টটা কিন্তু আমরা লাউডলি শুনতে পেয়েছি ম্যাচের মাঝখানে। ম্যাচের শেষে বেশ কয়েকবার কিন্তু এরকম চ্যান্ট আমরা এই ম্যাচের মধ্যে শুনতে পেয়েছি। একটা পর্যায়ে গিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে কোম্পানি ইচ্ছা করে ভলিউম কম করতেছে যেন এটা আমরা শুনতে না পাই। তবে অডিয়েন্সরা এত বেশি ইলেকট্রিক ছিল যে ভলিউম কম করার পরেও কিন্তু লাউডলি এই চ্যান্টটা আমরা শুনতে পেয়েছি। তো ফ্যান্সরা কিন্তু আসলে কাইরি সেনকে অনেক বেশি মিস করতেছে। তো যাই হোক, আসি এবার এই ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচটা বেশ ভালো ছিল, যেমনটা বললাম অসাধারণ একটা ম্যাচ ছিল, ক্লাসিক্যাল একটা ম্যাচ ছিল। তো এই ম্যাচের মধ্যে আমরা মিসাইল ড্রপ কিক দেখতে পেয়েছি, জার্মান সুপ্লেক্স দেখতে পেয়েছি বেশ কয়েকবার, মাল্টিপল টাইম আসকা লক লাগিয়েছে ইয়ো স্কাইকে। একটা পর্যায়ে ইয়ো স্কাইও তো আসকাকে এই ম্যাচের মধ্যে তার নিজের লকটা আসকা লক লাগিয়েছে। তো এই সিকোয়েন্সগুলো কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো ছিল। এরপর এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে আসকা নিয়ে যায় ইয়ো স্কাইকে কমেন্ট্রি টেবিলের উপরে এবং এটার উপরে সে ইয়ো স্কাইয়ের উপরে অ্যাটাক করতে থাকে। একটা পর্যায়ে এমন একটা সিকোয়েন্স আসে যে আসকা মিসড করে দেয় ইয়ো স্কাইকে, তবে ইয়ো স্কাই কিন্তু এটাকে ব্লক করে দেয়। মানে আসকা তো মিসড করে, তবে এটা ইয়ো স্কাইয়ের ফেস পর্যন্ত যায় না। বিষয়টা হয় আসকা মিসড করে এবং ইয়ো স্কাই ওই কমেন্টেটরদের যে একটা ডায়েরি বা নোটবুক ছিল এটা নিয়ে আসে সামনে, যার কারণে আসকা মিস করে সেটা গিয়ে ওই নোটবুকের উপরে পড়ে, ইয়ো স্কাই ফেসে লাগে না। তো এই যে টাইমিংটা এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু টাইমিংয়ের 2-1 সেকেন্ড কিন্তু গড়বড় হয়েছে, তবে দুজনেই এত বেশি প্রফেশনাল যেটা কিন্তু আমরা খুব একটা বেশি ফিল করতে পারিনি। তো আমার কাছে এই জিনিসগুলো বেশ ভালো লাগছে। শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাই মুনসল্টের সঙ্গে আসকাকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আসকা এবং ইয়ো স্কাই দুজনের মধ্যে আমরা রেসপেক্ট দেখতে পেয়েছি। আসকা কিন্তু হিল ক্যারেক্টার প্লে করতেছিল, তবে সে কিন্তু ইয়ো স্কাইয়ের প্রতি রেসপেক্ট দেখিয়েছে। ইয়ো স্কাইও কিন্তু আসকার প্রতি রেসপেক্ট দেখিয়েছে। আসকা বেশ কয়েকবার কিস করেছে ইয়ো স্কাইকে, সে কান্না করতেছিল। তো আমি ঠিক বুঝতে পারলাম না, মানে এখন তো সুপারস্টারদের হঠাৎ করে কান্না করতে দেখলে ভয় লাগে যে এরা কি রেসলিং থেকে রিটায়ার করে নিল নাকি। তো আসকার রিটায়ারমেন্টের ব্যাপারে কনফার্ম কোনো আপডেট পাইনি, পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দিব। তবে দেখে তো মনে হচ্ছিল যে হয়তো বা আসকার এটা ফেয়ারওয়েল বা এই টাইপের কিছু একটা হবে, দেখা যাক আসলে বিষয়টা কি হয়। তবে ম্যাচটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং ইয়ো স্কাই আসকাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। আর কাইরি সেনের রিটার্নের যে বিষয়টা এরকম কিছুই কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পাইনি। এরপর আমরা জন সিনার একটা সেগমেন্ট দেখতে পাই, আর জন সিনা এখানে স্পেশাল একটা জিনিস অ্যানাউন্স করে, আর সেটা হলো জন সিনা ক্লাসিক ইভেন্ট বা টুর্নামেন্ট টাইপ কিছু একটা, যেখানে একটা চ্যাম্পিয়নশিপও থাকবে। আর মজার বিষয় হলো এখানে ফ্যান্সদের বা অডিয়েন্সদের ভোটিং সিস্টেম থাকবে। ফ্যান্সরা কিন্তু এখানে ভোট করতে পারবে, হেরে যাওয়া সুপারস্টারদেরও কিন্তু তারা ভোট করে জিতিয়ে দিতে পারবে এই টুর্নামেন্টে বা এই ইভেন্টে। যে বিষয়টা আমার মাথার উপর দিয়ে গেছে, তাই এই বিষয়টা নিয়ে কথা বলবো না, নিউজ ভিডিওতে এই বিষয়টা নিয়ে প্রপারলি আলোচনা করব। আর এই যে জন সিনা ক্লাসিক যে ইভেন্ট বা টুর্নামেন্টটা, এটা কিন্তু 1-2 বছর চলবে না, এটা কিন্তু মানে চলতেই থাকবে ননস্টপ, এরকম একটা বিষয়। আই থিঙ্ক বছরে একবার করে এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো নিউজ ভিডিওতে এই বিষয়টা নিয়ে প্রপারলি আলোচনা করব, এখানে আর এই বিষয়টা নিয়ে আলোচনা না করি। এরপর আমরা মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জেকা ফাটু এবং ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। প্রথমে এন্ট্রি মারে জেকা ফাটু, এরপরে সেখানে আসে ট্রাইবাল চিফ OTC1 রোমান রেঞ্জ। আজকে যে রিয়াকশনটা পেয়েছে মারাত্মক ছিল, অডিয়েন্সরাই অনেক বেশি ইলেকট্রিক ছিল, যার জন্য মানে শোটাকে কিন্তু স্পেশাল একটা ফিল পায়, মানে শোয়ের ভিতরে কিন্তু স্পেশাল একটা ফিল ছিল। যাই হোক, দুজনেই রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু জেকা ফাটু রোমানের উপরে ডমিনেট করতে থাকে, তবে একটু পরে রোমানও কিন্তু এই ম্যাচের মধ্যে আবার ফাইট ব্যাক করে। শুরুতেই তার কাছ থেকে আমরা একটা ক্লোজ লাইন দেখতে পাই। ক্লোজ লাইনটা মারার পরে রোমান রেঞ্জ ঠিকঠাকভাবে পোজ দেওয়ার আগেই জেকা ফাটু উঠে দাঁড়ায়, আর জেকা ফাটুকে দেখে রোমান রেঞ্জের রিয়াকশন ছিল কোস কি রে ভাই, এরকম টাইপের একটা বিষয়। মানে জেকা ফাটুর উপরে ক্লোজ লাইনের কোনো ইম্প্যাক্টই পড়েনি, এরকম একটা বিষয় আমাদেরকে এখানে দেখানো হয়েছে।
এরপর জেকা ফাটু এই ম্যাচের মধ্যে একটা সুসাইড ড্রাইভ মারে এবং একই সঙ্গে সে রোমান রেইন্সকে টং অ্যান্ড ডেড গ্রিপে নেয়। আর এরপরে রোমান রেইন্স আবার ফাইট ব্যাক করে এবং ফাইট ব্যাক করে সে জেকা ফাটুর ওই ফিঙ্গার বা আঙ্গুলের উপরেই অ্যাটাক করতে থাকে যে তুই এটা দিয়েই তো আমাকে ডেড গ্রিপ মারিস, তোর এই নখি আমি রাখবো না, এরকম টাইপের একটা বিষয়, যেটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে রোমান রেইন্স রিং সাইড থেকে জেকা ফাটুকে নিয়ে রিংয়ের মধ্যে আসে এবং রোমান রেইন্সের কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে প্রথম একটা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই। আর মজার বিষয় হলো রোমান রেইন্স সুপারম্যান পাঞ্চ মেরে সে নিজে দাঁড়ানোর আগে জেকা ফাটু উঠে দাঁড়ায় এবং জেকা ফাটুকে দেখে রোমানের রিয়াকশন ছিল এরকম যে সে একটা ভূত দেখতেছে, এরকম টাইপের একটা বিষয়। আর আমার রিয়াকশন ছিল যে এ চান্দু মানুষ নাকি পাজামা, মানে ওর ওপরে সুপারম্যান পাঞ্চে কোনো ইম্প্যাক্টই পড়েনি, 1 সেকেন্ডের মধ্যে সে দাঁড়িয়ে গেছে। এরপরে জেকা ফাটু রোমান রেইন্স আবারও টং অ্যান্ড ডেড গ্রিপে নেয় এবং একই সঙ্গে সে একটা পাওয়ার বোমও লাগিয়ে দেয়। আর এটা ছিল কমেন্ট্রি টেবিলের ওপরে, মানে ডেড গ্রিপে নিয়েছে একই সঙ্গে সে একটা পাওয়ার বোমও মেরেছে, যেটাও ছিল কমেন্ট্রি টেবিলের ওপরে। এরপর রোমান রেইন্স আস্তে আস্তে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। রোমান রেইন্সের কাছ থেকে আমরা একটা স্পিয়ার দেখতে পাই। জেকা ফাটু ফাইট ব্যাক করে, জেকা ফাটুর কাছ থেকে আমরা একটা পপ আপ সামোয়ান ড্রপ দেখতে পাই। একই সঙ্গে সে একটা মুনসল্টও লাগিয়েছে রোমান রেইন্সকে। এরপরে সে পিন করে, তবে রোমান রেইন্স কিন্তু কিক আউট করে দেয়। এই ম্যাচটা সেখানে শেষ হয় না। এরপর জেকা ফাটুর কাছ থেকে আমরা একটা সোয়ান্টন দেখতে পাই, তবে এটা পারফেক্টলি এক্সিকিউট হয় না, কারণ রোমান রেইন্স সেখানে তার নিটা বাজিয়ে দেয়, যার কারণে এই সোয়ান্টনটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হয় না। জেকা ফাটু আবারও এই ম্যাচের মধ্যে টং অ্যান্ড ডেড গ্রিপে নেয় রোমান রেইন্সকে। রোমান রেইন্স ফাইট ব্যাক করে। রোমান রেইন্সের কাছ থেকে আমরা 3টা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই। এরপরে সে একটা স্পিয়ারও মেরেছে, জেকা ফাটুকে সে পিন করে, তবে জেকা ফাটু কিক আউট করে দেয়। ভাই এ মানুষ নাকি ভাই গন্ডার, ভাই মানে গন্ডারের চামড়াও তো এত মোটা হয় না, 3টা সুপারম্যান পাঞ্চ সাথে স্পিয়ার, মানে তারপরও জেকা ফাটু কিক আউট করেছে। যাই হোক, এরপরে জেকা ফাটু আবারও রোমান রেইন্সকে টং অ্যান্ড ডেড গ্রিপে নেয়। রোমান রেইন্স নিজেকে ছাড়ানোর জন্য সে একবার রেফারিকে ধরে, একবার রোপ ধরে, এমনকি সে কিন্তু ট্রানবাকালটা এক্সপোজ করে ফেলে এবং এটার ওপরেই রোমান রেইন্স মূলত জেকা ফাটুকে একটা হিট করে, দেন একটা স্পিয়ার মারে, পিন করে, 1 2 3 হয়ে যায়। রোমান রেইন্স এই ম্যাচের মধ্যে জেকা ফাটুকে হারিয়ে দিয়েছে সাকসেসফুলি, কারো সাহায্য ছাড়াই সে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তবে রোমান রেইন্স ম্যাচটা জিতেছে, সে এখানে উঠে দাঁড়ানোর আগে জেকা ফাটু উঠে যায় এবং রোমান রেইন্সকে আবারও টং অ্যান্ড ডেড গ্রিপে নেয়। রেফারি আটকানোর চেষ্টা করে, জেকা ফাটু রেফারিকেও একটা পপ আপ সামওয়ান ড্রপ লাগিয়ে দেয়। সেখানে অফিসিয়াল সিকিউরিটি গার্ড অ্যাডাম পিয়ার্স সবাই আসে, জেকা ফাটু সবাইকে মারে, এমনকি অ্যাডাম পিয়ার্সকেও কিন্তু এখানে জেকা ফাটু মেরেছে। এরপরে জেকা ফাটু আবারও রোমান রেইন্সকে টং অ্যান্ড ডেড গ্রিপে নেয়, মানে রোমান রেইন্সকে একেবারে শেষ করা দিয়ে কথা, এরকম টাইপের একটা বিষয় আমাদেরকে দেখানো হয়েছে। সবাই মিলে জেকা ফাটুকে আটকানোর চেষ্টা করতেছে, আর এখানে অ্যাডাম পিয়ার্সের যে রিয়াকশন, মানে সে কি করতেছে এরকম টাইপের একটা বিষয়। তবে কোনো কিছুই কিন্তু জেকা ফাটুর উপরে ইম্প্যাক্ট ফেলাচ্ছে না। জেকা ফাটু শুধুমাত্র একটাই মাইন্ডসেট যে ভাই আমার সব কিছু লাগবে, রোমান রেইন্সের কাছে যা কিছু আছে তার সব কিছু আমার লাগবে, এর জন্য আমার যা যা করা প্রয়োজন আমি সব কিছুই করবো, এরকম টাইপের একটা বিষয়। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল ব্যাকল্যাশ 2026 কে নিয়ে আমার রিভিউ। ব্যাকল্যাশ 2026 আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।